আমরা এখন যেখানটাতে আছি সেটা হচ্ছে পুরনো রাজবাড়ি বাড়ি। এটা অবশ্য পুরো মানে জীর্ণ অবস্থাতেই আছে। যে এখানে ঠাকুর আছেন, এখানে ঠাকুর আছেন। আজকে আমরা চলে এসেছি ভালাইডিহার রাজপরিবারে। তো এইখানে আজকে ওনার সাথে যে বর্তমান যিনি বংশধর, উনি একজন স্কুলের শিক্ষক ছিলেন, প্রফেসরও ছিলেন। তো ওনার নাম হচ্ছে শ্রী প্রদ্যোৎ কুমার সিংহ চৌধুরী। তো ওনার সাথে কথাও হবে, প্লাস ওনাদের রাজপরিবারের পুরনো স্মৃতি, পুরনো যুগের ইতিহাস, এই সমস্ত জিনিসগুলো জানবো। তো দেখা যাক কি হয়। তো আজকের সাথে আমার আছে এই বন্ধুটি, এর নাম হচ্ছে কৌশিক দাস। এরও একটা ইউটিউব চ্যানেল আছে, তো চ্যানেলটার নাম হচ্ছে ইনফরমেশন ক্রীড়া। তো এটাও সবাই সাবস্ক্রাইব করবে, বলাই কিছু সবাই সাবস্ক্রাইব করো। আর তন্ময় দাসের যে নতুন চ্যানেল সেটাকেও সবাই সাপোর্ট করো। আচ্ছা, আর আমার যেটা চ্যানেল আছে ইনফরমেশন ক্রীড়া, ওটা তো সবাই যাও, নিচে লিংক দেওয়া থাকবে। হ্যাঁ, তো সবাই মিলে দেখো ভিডিওটা আজ কেমন হচ্ছে। আজকে আশা করছি মানে এনার সম্বন্ধে তোমরা দেখো ভিডিওটা, এনার সম্বন্ধে এনার এই সমস্ত বিষয়ে জ্ঞান প্রচুর। তো দেখা যাক আমরা কত কিছু জানতে পারি রাজপরিবারে। তো আজকে আমার সাথে যিনি আছেন, এই রাজপরিবারের বর্তমান বংশধর শ্রী প্রদ্যোৎ কুমার সিংহ চৌধুরী। তো ওনার সাথে কথা বলছি, দেখছি ওনার সম্বন্ধে, রাজপরিবার সম্বন্ধে কি জানা যায়। তো স্যার, প্রথমে আপনাকে এই জিনিসটা জানতে চাইবো যে আপনাদের যে রাজপরিবার, এই 400 বছরের পুরনো একটা ঐতিহ্য। তো এই ঐতিহ্য সম্বন্ধে আপনি কি বলবেন, মানে একটু ডিটেলসে যদি আমাদেরকে কিছু বলেন। অধ্যাপক রথীন্দ্রমোহন চৌধুরী বাঁকুড়াজনের ইতিহাস বলে একটি বই লিখেছেন। সেই বইটিতে উনি ভ্যালাইডিয়া পরগনার কথা উল্লেখ করে লিখেছেন 1617 খ্রিস্টাব্দে ভ্যালাইডিয়া রাজপরিবারের প্রতিষ্ঠা হয়। প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন লস্কর সিংহ চৌধুরী। তবে 1617 থেকে 2020 শেষ হয়েছে, মানে 403 বছর পেরিয়ে গেছে, 404 বছর মূল শাখাটি হচ্ছে সিমলাপাল। সিমলাপাল রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রীপতি মহাপাত্র। শ্রীপতি মহাপাত্রের অষ্টম পুরুষ চিরঞ্জীব সিংহ চৌধুরীর সময়তেই জমিদারি ভাগ হয়। লস্কর সিংহ চৌধুরীর ভাগে পড়ে ভ্যালাইডিয়া পরগনায় 6 আনা, আর লক্ষণ সিংহ চৌধুরী পান সিমলাপালের 6 আনা। আর কথিত আছে, যদিও প্রামাণ্য ইতিহাস নেই, ছোট পুত্রের ভাগে বিক্রমপুরটা দেওয়া হয় বিক্রম সিংহের নামে। কিন্তু যেহেতু এটা ইতিহাস নয়, প্রবাদ, কাজে আমি সেটাকে ওইভাবে তো বলতে পারি না। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল সিমলাপাল জমিদারি 10 আনার হলো, আর ভ্যালাইডিয়া জমিদারি 6 আনার। আর আমি যেটা জানি যে বিক্রমপুরের যিনি বিক্রম সিংহ, উনি নাকি নিঃসন্তান ছিলেন, সেই জন্য পরবর্তীকালে সিমলাপালের আন্ডারে চলে গেছে। এটার ব্যাপারটা উনি নিঃসন্তান ছিলেন সেটা তো আমাদের গল্পই আছে, উনি রেগুলার এখানে আসতেন। আচ্ছা, কিন্তু সেই গল্পটার মধ্যে কিছু ঈর্ষা বা বিদ্বেষ লুকিয়ে আছে বলে আমি সেই প্রসঙ্গে আর যেতে চাচ্ছি না। আচ্ছা, কেন এতদিন পরে এই ধরনের ঘটনা বিবৃতি দিয়ে নতুন করে কোনো অশান্তি সৃষ্টি করার কোনো মানে হয় না, এটা কুরুচিকর। তো আপনাদের যে বিষ্ণুপুরের রাজাদের সাথে, মল্ল রাজাদের সাথে, বা সিমলাপালের পরবর্তী রাজা বা শামসুন্দরপুরের রাজা, এনাদের সাথে সম্পর্কগুলো কিরকম ভাবে ছিল? কোনো বাণিজ্যিক সম্পর্ক বা অন্যান্য কোনো সম্পর্ক কিরকম ছিল? তো বলি, নকুরতুঙ্গ উড়িষ্যার যুবরাজ ছিলেন। উনি একটা খুব গর্হিত অপরাধ করেছিলেন, যাতে মৃত্যুদণ্ড হয়েছিল। আচ্ছা, কিন্তু রাজগুরু এবং প্রধান আমাত্য শ্রীপতি মহাপাত্র রাজার কাছে অনুনয় বিনয় করে প্রাণদণ্ডের পরিবর্তে ওনার নির্বাসন দণ্ড নেন, এবং ওনাকে বলে দেওয়া হয় উনি যেন কোনোদিন আর উড়িষ্যাতে ফিরে না যান। ফলে নকুরতুঙ্গ চলে আসেন এদিকে। তখন জঙ্গলমহল উড়িষ্যা লাগালাগি ছিল, কতৃকার সময় তো একটা রাজ্যই ছিল। ওনার সঙ্গে আসেন শ্রীপতি মহাপাত্র সহ 8 শ্রেণীর ব্রাহ্মণ, এদিকে পরবর্তী পর্যায়ে আমরা 8 ভাইয়ের দল বলি। এদের মধ্যে যেমন মহাপাত্র ছিলেন, মহান্তি ছিলেন, পাইন ছিলেন, যমদগ্নি পাত্র ছিলেন, মুদগলপতি ছিলেন, বশিষ্ঠ সৎপতি ছিলেন, কাত্তায়নী পণ্ডা ছিলেন। এরকম 8 জন ছিলেন, 8টি পরিবার। এদিককে নিয়ে নকুরতুঙ্গ শ্যামসুন্দরপুর ফুলকুসমা যে আদি জমিদার ছিল তাকে পরাজিত করে তুংভূম রাজ্যের প্রতিষ্ঠা করেন নিজের তুং টাইটেল অনুযায়ী। এবং এই তুংভূমের এখন একটা প্রচলন আছে যেটা বলা যায় টুঙ্গাপাই। হ্যাঁ, টুঙ্গাপাই আর মল্লভূমে মোলাপাই। মোলাপাই, হ্যাঁ, এটা কাল শুনলাম। তুঙ্গাপাই শব্দটা তুংদের কাছ থেকে। আচ্ছা,
তো নকুরতম অপুত্রক ছিলেন, হ্যাঁ তাহলে শ্রীপতি মহাপাত্র পুত্রেষ্টি যজ্ঞ করলেন, হ্যাঁ পুত্র সন্তান হলো। হ্যাঁ উনি রাজগুরুকে দক্ষিণে দিতে চাইলেন, তো উনি সিমলাপালের জমিদারি দিয়ে দেওয়া হলো। বলা হলো আপনি ঘোড়ায় চড়ে একদিনই যতটা পরিক্রমণ করতে পারবেন আপনার জমিদারি। এই শ্রীপতি মহাপাত্র এখানে এসে বসতি স্থাপন করলেন। ইতিমধ্যে ছকুরতুমের পরিবারে মল্লরাজা বীর হাম্বির তার কন্যা সম্প্রদান করেছেন। ফলে তুমভূম রাজ্য শামসুদপুর হয়ে গেল মল্লভূমের সাথে। ন্যাচারালি যেহেতু এটা করদ রাজ্য ছিল সিমলাপাল, এরাও সরাসরি মল্লভূমের অন্তর্গত হয়ে যায়। এবং তার জন্য সিমলাপালে না থাকলে সিমলাপাল নদী পেরোলে মূলা পাই, অর্থাৎ মল্লভূমে পাই প্রচুর। মানে এই যে পাইটা, এটা কি মানে মেজারমেন্টের দিক থেকে পাই মেজারমেন্টের দিকে ছোট আমাদের পাই। আচ্ছা আর একটা জিনিস আমাদের আনুগত্যের প্রমাণ হিসেবে, দুটি রাজবাড়িতে যে দুর্গাপূজা হয়, এই দুর্গাপূজার সন্ধি পূজার বলি যতক্ষণ না বিষ্ণুপুরের কামানের গর্জন শোনা যাচ্ছে ততক্ষণ এখানে বলি হবে না। 108 টাকা করে ছাগলের বলি হতো। এটা আনুগত্যের প্রমাণ যে ওনার আগে সন্ধি পূজার তপধ্বনি হবে, তারপর করদ রাজ্যগুলি পূজা করতে পারবে। এবং বাঁকুড়া তখন প্রতিষ্ঠাই হয়নি, যত কিছু ব্যবসা বাণিজ্য সবই হতো আমাদের বিষ্ণুপুরের সাথে, এবং সেটা ছাগুলা মেনাগাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে বিষ্ণুপুর যাওয়া। পরবর্তীকালেও আমার বাবা ঠাকুরদার সময় তো বিষ্ণুপুরের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। বিভিন্ন সঙ্গীত শিল্পীরা এখানে আসতেন বিষ্ণুপুর থেকে, যেমন সত্যজ্ঞর বন্দ্যোপাধ্যায় এখানে এসেছেন, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী এখানে এসেছেন, রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এখানে এসেছেন। বিষ্ণুপুরের সঙ্গে আমাদের একটা ঐকান্তিক সম্পর্ক ছিল। এবং এই কথাগুলি যখন যদুভট্ট মন্দিরে আমি জাজ হয়ে গেছিলাম, সমাপ্তি ভাষণে বলেছিলাম যে বিষ্ণুপুরের মাটিতে পা দিলে মনে হয় এর সাথে আমার জন্ম জন্মান্তরের পরিচয়। এটাকে আমরা একাত্মতা বোধ করি, কারণ এই মাটির সাথে আমাদের রাজ পরিবারের বহুদিনের ইতিহাস মিশে আছে। আর পুরোনো যুগের যে স্মৃতিগুলো যেগুলো আছে, সেগুলো বর্তমানে কি কি আছে আর কি কি নষ্ট হয়ে গেছে? যেটা পুরনো রাজবাড়ি, হ্যাঁ সেটা নদীতে চলে গেছে, শিলাবতী নদীতে। আচ্ছা। পুরনো যেটা স্কুল রাজা প্রাণবল্লভ সিংহ চৌধুরী করেছিলেন, নদীতে চলে গেছে। গোবিন্দজি মন্দিরের একটা অংশ দাঁড়িয়ে আছে, বাকিটা নদীতে চলে গেছে। ওটা এখন কোথায়? পুরনো বাড়িতে আছে। পুরোনো বাড়ি। কিন্তু সিংহ দরজাটা করা ছিল এখানে, সিংহ দরজা আজকে 400 বছর কিন্তু অটুট আছে। আচ্ছা, ওই ছবিটা এখন পাওয়া যাবে? হ্যাঁ, আচ্ছা। বিশাল আকৃতির সিংহ দরজা দাঁড়িয়ে আছে অবিকৃত ভাবে। এটা হচ্ছে পলেস্তারে খসেছে, আর কিছু হয়নি। আচ্ছা, ওটা কি পাথরের না ইটের? ওটা ইটের। ইটের। এটা সরু ইট। তখন তেঁতুল কাঠ দিয়ে ইট পোড়ানো হতো। আচ্ছা। যে কারণে ইটটা ছিল থিক, কেন অত মোটা কাদা খেতে পড়াবার মতো কাঠের আগুনটা হবে না, যার জন্য পাতলা ইট দিয়ে গাঁথা হতো। আর মাঝখানে চুনসুরকি। মাঝখানে চুনসুরকি। আচ্ছা। পুরনো গোবিন্দজির মন্দির কিন্তু পাতলা ইটে গাঁথা, এবং চুন গুড় ইত্যাদি দিয়ে খিলান করা হতো। এখন যেমন সিমেন্ট রড দিয়ে করা হচ্ছে, তখন কিন্তু ওইভাবে করা হতো। আর কড়ি বর্গা দিয়ে ছাদ করা হতো। প্রতিটা রাজপরিবারেরই একটা করে বিশেষ দেবতাকে কুলদেবতা হিসেবে পুজো করা হয়। তো আপনাদের রাজপরিবারের কুলদেবতা কোন দেবতাকে পুজো করা হয়? বলি, আমরা অরিজিনালি সিমলাপালের লোক। আমাদের ওখানে কুলদেবতা ছিলেন কৃষ্ণ বলরাম। আচ্ছা। এখন খুব হিসাব করার কথা আছে, কৃষ্ণ বলরাম। কৃষ্ণ হয়তো বৈষ্ণব ধর্মের সাথে যুক্ত, কিন্তু বলরাম কোনোভাবেই বৈষ্ণব ছিলেন না। বলরাম ছিলেন হলধর, অর্থাৎ চাষি, কাঁধে হাল নিয়ে তিনি ঘুরে বেড়াতেন। কাজে ওখানের মধ্যে বৈষ্ণব তন্ত্র আধা আধি আছে। বরঞ্চ উড়িষ্যার যে জগন্নাথের মন্দিরে যে 3টি মূর্তি দেখতে পাওয়া যায়, তার সুভদ্রা বাদ দিয়ে বলরাম এবং কৃষ্ণ ওখানে আছে, আমার যেটা মনে হয়। উড়িষ্যার জগন্নাথ মন্দিরে 3টি মূর্তি আছে, বলভদ্র, কৃষ্ণ আর সুভদ্রা। ওখানে কৃষ্ণ বলরাম আছেন। কিন্তু রাজা লস্কর সিংহ চৌধুরী যখন ঠাকুরের ভাগ পেলেন না, তখন বৃন্দাবন থেকে ঠাকুর নিয়ে সেখানে প্রতিষ্ঠা করলেন রাধা গোবিন্দজি। রাধা নামটি যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পুরোপুরি বৈষ্ণব ভাবাপন্ন হয়ে গেল পুরো রাজপরিবার। এবং লস্কর সিংহ চৌধুরী শ্রীমতীজির যে ধাতু মূর্তি, তার নিচে নিজের নামটি খোদিত করে দিয়েছে। আচ্ছা। আর জোরসায় যে মন্দির আছে, কৃষ্ণ মন্দির, ওই মন্দিরের সাথে কি কোনো সম্পর্ক আছে? না, এখানে কোনো সম্পর্ক না। বেলগেড়েতে একটি মন্দির আছে, সেটি মাধব লস্কর উনি প্রতিষ্ঠা করেছিলেন। উনি সংস্কারের সময় আমাকে নিমন্ত্রণ করেছিলেন, আমি গেছিলাম, কারণ ওটা পরিবারেরই অংশ, তার জন্য আমি গেছিলাম। সম্বন্ধে ডাকলে আমি কেন যাবো না।
যেমন লায়কপাড়াতে একটা মন্দির প্রতিষ্ঠা হলো, হ্যাঁ হ্যাঁ আমি তাতেও গেছি। আচ্ছা আচ্ছা মূলত তো আমি এই বংশেরই লোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর পুরোনো ট্র্যাডিশনের প্রতি আমার কিছু দুর্বলতা আছে। আচ্ছা আচ্ছা আর লক্ষ্মীসাগরে যে রঙ্কিনী মাতার মন্দির আছে, এই মন্দিরকে অনেকেই বলা হয় যে এটা জৈন মন্দির, আবার অনেকে বলে এটা হিন্দু মন্দির। তো এই বিষয়ে আপনি কি বলবেন? এগুলি লক্ষ্মীসাগরের রঙ্কিনী মন্দির শুধু নয়, হুম, লক্ষ্মীসাগরের রঙ্কিনী মন্দির, রায়পুরের মহামা মন্দির, হুম, মর্গদার ধর্মরাজের মেলা, এগুলি একটিও হিন্দু দেবতা নয়, আচ্ছা, একটিও হিন্দু দেবতা নয়। হুম, যখন ইতিহাসের প্রেক্ষাপটে হুম, সমুদ্রগুপ্তের নেতৃত্বে যখন হিন্দু ব্রাহ্মণ সংস্কৃতির পুনরুত্থান ঘটে, হুম, যখন সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেন, হুম, তখন বৌদ্ধ এবং জৈনরা খুব বিপন্ন হয়। হুম, আমরা রবীন্দ্রনাথের কবিতাটা পড়েছি, অজাতশত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি। সেদিন উনি কি করেছিলেন? সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র আছে, হুম, সমস্ত বৌদ্ধ গ্রন্থ অজাতশত্রু আগুনে পুড়িয়ে দিয়েছিলেন। হুম, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নয়, এভাবে পূজা করিবার, এই কোটি কথা মনে রেখো সার, ভুলিলে বিপদ হয়। হুম, ফলে জৈনরা এখানে পালিয়ে এসেছিলেন। কেন পালিয়ে এসেছিলেন? এটা নর্মাল দেশ, জল জঙ্গলের দেশ, এখানে ট্রান্সপোর্ট অত্যন্ত দুরূহ, রাস্তাঘাট নেই, নদী নালা জঙ্গল, সাপ বাঘ, হাজার রকম ম্যালেরিয়া অসুখ, এখানে তারা আত্মহত্যা করেছে। এখানে আক্রমণ করা যাবে না। না, হুম, এবং ওরা পাকবিড়াতে জৈন সংস্কৃতি গড়ে তুলেছেন। এখনো জৈন মন্দিরগুলি পাকবিড়াতে আছে, পুঞ্চের কাছে। হুম, বুধপুর যে জায়গাটি আছে ওটি বুদ্ধপুর, আচ্ছা, ওই পুঞ্চে যাওয়ার রাস্তার ধারে পড়ে বুধপুর। ওদের উচ্চারণ বুধপুর হয়েছে, কিন্তু আসলে বুধপুর, কিন্তু মূল কথা হচ্ছে বুদ্ধপুর। আচ্ছা, রঙ্কিনী তরা, রঙ্কিনী হচ্ছেন শাসন যক্ষিণী জৈনদের। হুম, এমনি জৈন তার সবচেয়ে বড় প্রমাণ, এখানে একটি স্ল্যাব আছে মহাবীর জৈনের, হ্যাঁ, যার চারপাশে 18 জন তীর্থঙ্করের মূর্তি আছে, একটি নগ্ন মূর্তি। হুম, এরকম মূর্তি অনেক জায়গাতেই পাওয়া যায়। হুম, ফলে এটি জৈন সংস্কৃতিতে ওই মহাবীরের মূর্তি এখানে থাকতো না। হিন্দু হিন্দু ধর্ম কাজ কি? সমস্ত ধর্মকে হ্যাঁ আপন আত্মসাৎ করে নেওয়া। হ্যাঁ হ্যাঁ হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সব দল পাঠান মোগল, এক দেহে হলি। হ্যাঁ হ্যাঁ ফলে আমরা যেমন গৌতম বুদ্ধকে কেশবধিত বৌদ্ধ শরীরে করে একজন অবতার করে নিয়েছি, হুম, যেমন সত্যবীরকে সত্যনারায়ণ করে হিন্দু দেবতা করে নিয়েছি, তেমনি করে আমরা রঙ্কিনীকে হিন্দু দেবতা বানিয়ে, বানিয়ে নিলাম। হুম, তো রঙ্কিনীর যে চেহারা, রঙ্কিনীর যে অবস্থা, নিবিড় জঙ্গলের মধ্যে 2-3টি শাল গাছের যার বয়স 1000 বছরের বেশি, এবং এই জায়গাটা 4 স্কয়ার কিলোমিটারের মধ্যে কোনো ব্রাহ্মণ পরিবারের বাস ছিল না। হুম, 29 শ্রেণীর মধ্যে এসেছিলেন। হুম, মন্দিরের চারপাশে কারা আছে? মূলত ধোপা, হুম, বাউরি, জেলে, হুম, মাহাতো, এরা থাকে মূলত, যারা নিম্নবর্গের সাঁওতাল। হুম, তাহলে এখানে জৈন সংস্কৃতি ছিল। এবং আমার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে, আমি ছাত্রছাত্রীকে নিয়ে অনেকবার নিয়ে গেছি, দেখেই নিয়ে এসেছি ওগুলো, যেখানে ডিস্ট্রিক্ট পর্যায়ে কো হচ্ছিল। আমি তখন কংগ্রেসের রাজনীতি করতাম, হুম, ভোটও দাঁড়িয়েছিলাম 71 সালে কংগ্রেসের হয়ে। তা আমাকে ডাকলেন, না আপনি দেখিয়ে দেন আপনার তো মন্দির কোথায় হবে। হুম, কোখরের কাজটা আমি গেলাম, মাটি কাটতে 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 39 ছাই বেরোলো। হুম, রাতে যে রান্না হতো, দীর্ঘদিন ধরে 39 ছাই বেরোলো, ভাঙা খলা বেরোলো মাটির। এখানে জৈনরা আত্মগোপন করে থাকতেন, এবং এইখানেই ওরা নিজেদের ধর্ম আচরণ করতেন। পরবর্তী পর্যায়ে যখন বিকৃত হয়ে যায়, যার পরিচয় আমরা পাবো যখন বাংলা সাহিত্যের ইতিহাসের ছাত্রদের পাবেন, চর্যাপদের যে আমাদের আদি বাংলা ভাষা রচনা বলা হচ্ছে, এটা পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী যেটা আবিষ্কার করেছেন, লইপাদ, কানুপাদ, ভূসুকপাদ এরা লিখেছেন। তাতে ওরা যেটা তন্ত্র সাধনার কথা লিখেছেন, সাধন সঙ্গে হবে ডম্বিনী এবং পঞ্চমকার নিয়ে সাধনা করতে হবে। তাদের বাঙালিদের প্রথম খাওয়ার কথা কি বলা আছে? কলা পাতায় গরম ভাত আর শাক, নালতি শাক আর মৌরলা মাছ ভাজা। অর্থাৎ এই যে জৈন পদ্ধতির যে অবক্ষয়, সেই অবক্ষয়ের চিহ্ন পরবর্তী পর্যায়ে চলে আসে।
এবং আজকেও মহামায়া যদি ভালো করে বিশ্লেষণ করি কি বৌদ্ধ এবং জৈনরা বিশ্বাস করে পৃথিবীটা মায়া, যেমন শঙ্করাচার্য যদি বিশ্বাস করতেন পৃথিবীটা মায়া। কাতব কান্তা কাস্তি পুত্র, জীবনকে নলিনী দলগতে জলম বিতর্ক। বৌদ্ধরা এটা বিশ্বাস করতে মহামায়া, এই মায়ার বন্ধন মুক্তি না হলে আমি মুক্তি হবে না। আজকে মহামায়া মন্দির হলো, আমরা বলবো দুর্গার আরেক নাম মহামায়া। ধর্মরাজ, ধর্ম কোনো চেহারা আছে কি? যা ভালো তাই তো ধর্ম। ধর্মরাজের পুজো হয়, পুরোহিত কিন্তু নিম্ন বর্গের মানুষ। গোয়ালতোড়ের সনকা মন্দিরের পুজো হয়, আমি দেখতে গেছিলাম। পূজার হচ্ছে না নিংটি পরে জেলে। এখানে কোনো পুরোহিতই ছিল না, পুরনো মন্দিরের মধ্যে রঙ্কনী মূর্তি পড়েছিল। আমার ঠাকুরদা রাজা প্রাণবল্লভ সিংহ চৌধুরী বৈকুণ্ঠনাথ চক্রবর্তীকে নিয়ে এসে রঙ্কনী পূজার ব্যবস্থা করে। এটা এখানে রঙ্কনী পূজা জাঁকজমক ধরে 130-40 বছর হচ্ছে, তার এই কোনো পুজো হতো না। পরিত্যক্ত অবস্থায় জঙ্গলের মধ্যে মূর্তি পড়েছিল। এখন যেখানে শিব মন্দির করেছি আমি প্রতিষ্ঠা করেছি, দেখা যাবে যে ভটরু গাছটা আছে তার মাথাতে পুরনো মন্দিরে একটা পাথর আটকে আছে। ছবি তুললে ওটা দেখতে পারবে, পাথরটা কিন্তু পুরনো মন্দিরে আটকে আছে। অনেকগুলো পাথর অনেকগুলো পাথর গাদা হয়ে পড়েছিল পুরনো মন্দির। বর্তমান যেটা মন্দির সেটা আমার পিতৃদি বিজয়চন্দ্র সিংহ চৌধুরী তৈরি করে। আর আপনি যে বইটা লিখছেন, এই বইটা এই বিষয়ে আমরা কি কি জানতে পারবো বইটা পড়ে? রঙ্কনী দেবীর ইতিহাস জানা যাবে, গাঁড়ার শিব পূজার ইতিহাস জানা যাবে, দক্ষিণেশ্বর যে শিব মন্দির আমার ঠাকুরদা করেছেন তার ইতিহাস জানা যাবে, রানী প্রেমের ইতিহাস, গড়খাইয়ের কথা, আধরকুণ্ড পুকুরের কথা, গোবিন্দজন মন্দির প্রতিষ্ঠার কথা, ইংরেজদের সঙ্গে আমাদের বিদ্বেষের কথা, স্বাধীনতার সঙ্গে আমাদের ভূমিকার কথা, সেই সঙ্গে আমাদের পারিবারিক উৎসব জানা যাবে। এবং আমাদের শিল্প সংস্কৃতির প্রতি যে একটা গভীর দুর্বলতা আছে এটা জানা যাবে। আমার ভাইটাল ব্যাপারটা হচ্ছে শিল্প সংস্কৃতির প্রতি আমাদের একটা অদ্ভুত টান। আমার পিতৃদেবের সময়তে কলকাতা স্টেজে যেমন থিয়েটার হতো, স্টার, রঙ্গ, মিনার হতো, সেই নাটকগুলি এখানে নিয়ে আসা হতো। পাকা মঞ্চ তৈরি করা হয়েছে, ডিরেক্টর নিয়ে আসা হয়েছিল স্টার থিয়েটারের ডিরেক্টর ললিত মোহন গোস্বামী। আচ্ছা, সেই নাটকটা নিয়ে আসা হচ্ছিল মনোরঞ্জন বাবুকে কলকাতা গিয়ে সেই নাটকে। স্টার থিয়েটার জন্য তো আগুন লেগে গেল। হ্যাঁ, তখন থেকে ললিত মোহন গোস্বামী এসেছিলেন, মনোরঞ্জন বাবু এসেছিলেন। আর আমাদের সমস্ত পোশাক পরিচ্ছদ আসতো কলকাতার আব্দুল বাড়ির দোকান থেকে। আচ্ছা, নাটকগুলো শুনলে চমকে যেতে হবে। মনে রাখতে হবে তখন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই চলছে, তখন যে কোনো রকম দেশাত্মবোধ কাজ করা অপরাধ, এবং জমিদাররা মূলত ইংরেজদের চাটুকার হিসেবে চিহ্নিত। আমি নিজে জমিদার বাড়ির ছেলেও বলছি। আমার পিতৃদেব এখানে নাটক করলেন মহারাজা রঞ্জিত সিংহ, মহারাজা নন্দ কুমার, যাদের নিজেরা ফাঁসি দিয়েছিল, গৈরিক পতাকা, শিবাজির গল্প, যেখানে শচীন সেনগুপ্ত স্বাধীন ভারতের কথা বলেছে। সবচেয়ে বড় কথা এখানে নাটক হলো কারাগার মর্মথ রায়ের। এই নাটকটাকে ব্রিটিশ শক্তি নিষিদ্ধ করেছিল, এই নাটকটা অভিনয় করা যাবে না। 4টা নাটকই এখানে হয়েছিল। ফলে নাটক চলাকালীনই ফোর্স নিয়ে সঙ্গে ডেম পর্যন্ত আসতে নাটকগুলো বন্ধ করার জন্য আমরা করেছি। আমাদের প্রজাতিকে উস্কে দেওয়া হয়েছে যাতে খাজনা না দেয়, আমাদের খাজনা বাকি দেখে জমিদারি নিলাম করার চেষ্টা হয়েছে। আমরা সেইভাবেই ছিলাম এবং সেই অবস্থাতেই সমস্ত কাজ করে গেছি। এবং আমার বাবা কংগ্রেসের ভোটে দাঁড়িয়ে প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন ইউনিয়ন বোর্ডে। আপনার বাবার নাম? রাজা বিজয়চন্দ্র সিংহ চৌধুরী। রাজা উনি নাট্য প্রতিভার শ্রেষ্ঠ ছিলেন, খুব বড় অভিনেতা, খুব বড় নির্দেশক। নটসূর্য মহেন্দ্র চৌধুরী যে কলকাতায় ছিলেন, স্টারে অভিনয় করতেন। মহেন্দ্র চৌধুরীর সাথে ব্যক্তিগত হৃদয়তা ছিল। জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী যিনি বিখ্যাত গায়ক, ওর সাথে বন্ধুত্ব ছিল। উনি প্রত্যেক বছরই দোলের সময় এখানে আসতেন। এবার গল্প আমি শুনেছি, দোল হবে তখন তো টিউবওয়েল ছিল না, উঁচু বাঁধানো কুয়া, কোদাল থেকে স্নান করবেন, জল তুলে দেওয়া হয়েছে, লোক দাঁড়িয়ে আছে, উনি গামছা নিয়ে বসেছেন চান করবেন। হঠাৎ করে চারদিকে চাপার বন, গাছপালায় ভর্তি, ফুলে ভর্তি, কোকিল ডাকলো। আমার কি খেয়াল হলো, উনি খালি গলাতেই গান করতে আরম্ভ করলেন, এলো ফাগুন এলো হলো।
জগবন্ধু সিংহ বড় ঠাকুর উনি খুব বড় তবলছি এবং পাকবাজি ছিলেন। উনি কোনো কথা না বলে খুব আস্তে আস্তে পাশে তবলাটি আর ডিঙিটি নিয়ে বসে গেলেন বাগাটি নিয়ে। সেই গান বাজাতে চলো আধ ঘন্টা ধরে, বিভোর হয়ে যাচ্ছেন গায়নের প্রসাদ গোস্বামী। ঋষি ঘোষ এসে হারমোনিয়াম বাজাচ্ছে পিছনের থেকে, জল নিয়ে দাঁড়িয়ে আছে চাকর, গায়ে তেল মাখা গামছা করে গায়নের প্রসাদ গোস্বামী গান করছে। সব তো অসাধারণ পর্যায়ে। সত্যঙ্কর বন্দ্যোপাধ্যায়, বর্তমান যিনি আছেন সৌন্দর্যাচার্য অমীয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, উনি রবীন্দ্র ভারতীর মিউজিকের ডিন ছিলেন। উনি আমার বাড়িতে এসেছেন, দুবার এসেছেন। এই হারমোনিয়ামটি সত্যঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী গান করে গেছেন। উনি এসেছেন পিতৃতর্পণ করতে, যেখানে আমার বাবা এসেছিলেন, আমি দেখেছি। সত্যঙ্কর বন্দ্যোপাধ্যায় সুরের প্রতি একটি জীবন বইয়েতে লিখেছেন ভ্যালাইডিয়া পর্বতে, যেটা কি জায়গা বলে বোঝানো যাবে না। হাজারখানি গোলাপ, চাঁপা, চন্দ্রমল্লিকা, কাঞ্চন, কৃষ্ণচূড়া, নাগকেশর, কাছে শিলাবতী নদী, সবাই আনন্দে বিভোর। সন্ধ্যালে গান বাজানো হচ্ছে মধ্যরাত্র পর্যন্ত, উচ্চারণ সঙ্গীতের চর্চা, মানুষ বিভোরে উচ্চারণ সঙ্গীত শুনছে। আমাকে এখান থেকে লালগড় রাজবাড়িতে চলে যেতে হয়েছিল, ভ্যালিডের কথা আমি কখনো ভুলিনি। তা আমার বইয়ের মধ্যে সত্যঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখার একটা অংশ আমি তুলে দিয়েছি। আর বিপ্লবীদের যে কথাটা আপনি বলছিলেন, যে বিভিন্ন বিপ্লবীদেরকে আশ্রয় দেওয়া হতো আমাদের রাজবাড়ি দলে, এটা বিষয়ে আপনি কি বলবেন? এখানে কিঙ্কর কুণ্ড আত্মগোপন করেছিলেন, ওর নাম কালী কিঙ্কর কুণ্ড। মানে ওকে কালী সামন্ত বলা হতো, গোপন নাম। কি কাজ করতেন? এখানে শিফটার। উনি পিছনে যে থিয়েটারের পর্দাগুলো দেওয়া হচ্ছে ছবিগুলো, সেগুলো পাল্টাতেন বিভিন্ন। এই প্রাসাদে যদি নদী হয়, উনি আসলে ওনাকে ভরণ পোষণ দিয়ে ঢুকিয়ে রাখা হয়েছিল। এবং উনি থাকতেন তারপরের জঙ্গলে, নিবিড় জঙ্গল, সেগুলো খাবার পৌঁছে দেওয়া হতো। উনি এসছেন আমার বিয়ের সময়তে, যে হাত জোড় করে বললেন, আপনার কাছে আমার পরিচয় দেওয়ার তো কিছু নেই, আপনাদের অন্যায় আমি প্রতিপালিত। আজ আমি জেলা কংগ্রেসের সম্পাদক, খুব বড় একটা কেউ করে লোক, আপনাদের কাছে আমি দাসী। রাজা বিজয়চন্দ্র সিংহ চৌধুরী যদি আমাকে আশ্রয় না দিতেন, আমি এখানে পৌঁছাতাম না। আমি নিজে ব্যক্তিগত জীবন ও আজীবন এটাই করে গেছি। একটা সময়তে তৎকালীন সরকার আমার উপর প্রচন্ড বিদ্বেষ হয়ে প্রচন্ড অত্যাচার করছেন 34 বছর ধরে, বামফ্রন্ট সরকার। আমি কিন্তু কংগ্রেস ছেড়ে কোথাও পালিনি। অনেকে কিন্তু কংগ্রেস ছেড়ে পালিয়ে ওদেরকে জানাতে আত্মসমর্পণ করেছেন। আমি যেটাতে ছিলাম সেটা, আজ আমি সেটাতে গেছি। এবং যখন মৌলভীপাত্রের সাথে কেউ বিতর্ক করতে পারবে না, তখন আমি ওনার সাথে বিতর্ক করেছি। সিমলাপালে, বইমেলাতে, সারিনাতে, খাতড়া কলেজে, ওই যে রামানন্দ মেলাতে, সর্বত্র আমি ওনার সঙ্গে বিতর্ক করেছি, সমানে টক্কর দিয়েছি। তবে প্রত্যক্ষ রাজনীতিতে আপনি যুক্ত ছিলেন? হ্যাঁ, আমি বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলাম কংগ্রেসের। 1971 সালে যেটা বললেন। আমি বাঁকুড়া, পুরুলিয়া দুটো জেলাতে রাজনীতি করেছি। আমি প্রফুল্লচন্দ্র সেনের সঙ্গে বক্তৃতা করেছি, অজয় কুমার মুখোপাধ্যায়ের সঙ্গে বক্তৃতা করেছি। সিদ্ধার্থ শঙ্কর রায় আমার বাড়িতে এসেছেন। প্রণব কুমার মুখোপাধ্যায় রাষ্ট্রপতি, উনি বাংলা কংগ্রেস থেকে যখন জয়েন করেন কংগ্রেসে, তখন জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। সিদ্ধার্থ শঙ্কর রায় গল্পটা আপনি যখন বললেন, তখন নকশাল ব্যাপারটা নিয়ে আপনাদের বলবো। প্রণব মুখোপাধ্যায় যখন জয়েন করেন ধর্মশালাতে বাঁকুড়ায়, আমি তখন জেলার ভাইস প্রেসিডেন্ট। তা পূর্বী প্রেসিডেন্ট উনি দিল্লিতে আছেন। তো আমার কাছে আদর্শে বিশ্বাসী হয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। আমি ওটাকে মহারাপুরি স্বাগত জানাই। 1971 সালে যখন ফায়ার ব্রিগেড গ্রাউন্ডে বাঁকুড়া ইন্দিরা গান্ধী এসেছিলেন, তখন ইন্দিরা গান্ধী যে বক্তৃতা দিয়েছিলেন, তার হিন্দিটা আমি বাংলা অনুবাদ করেছিলাম মঞ্চে দাঁড়িয়ে। পরবর্তী পর্যায়ে সিদ্ধার্থ রায় আমার বাড়িতে এসেছেন, প্রিয়রঞ্জন দাস মুন্সী, সুব্রত মুখোপাধ্যায়, লক্ষ্মীকান্ত ঘোষ, বারিক দাস, পঙ্কজ ব্যানার্জি, প্রতাপ চন্দ্র, আব্দুল সত্তার, সেন্ট্রালের প্রফেসর শের সিং, এদের সঙ্গে বক্তৃতা করেছি। সেটা পুরুলিয়া জেলার পুরুলিয়া, জয়পুর, জালদা হয়ে তুরিন পর্যন্ত। 2-3 হাজার রাজনৈতিক বক্তৃতা করেছি। সবাই কংগ্রেসের।
না এবার নকশাল নিয়ে কিছু বলুন, সেই সময় নকশাল যে সমস্যাটা ছিল। 71 সালের পরে যে নকশাল আন্দোলনটা হলো, তাহলে সবচেয়ে বড় ক্ষতি হলো কি আমার যে ব্যক্তিগত মনে হয়, ক্রিম অফ দি সোসাইটি, যারা সত্যিকারের ডায়মন্ড যে ছাত্ররা, তারা সবাই নকশাল পেয়ে সত্যি মিথ্যে জানেন। রটনা আছে নাকি 72 থেকে 77 সাল যে কংগ্রেস সরকার ছিল, সেই কংগ্রেস সরকারের পুলিশ রাতের অন্ধকারে মিথ্যায় এনকাউন্টার করে নকশালটিকে খুন করে কাশি করে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। সত্যি মিথ্যে আমি জানি না, কাজে জানি আমি কিছু দাবি করছি, কিন্তু আমি এটা বিশ্বাস করি। তারপরে যে শূন্যতা এলো, সেই শূন্যতার জন্য 2000 সাল পর্যন্ত বাঙালি কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে কোথাও প্রতিষ্ঠা পায়নি। ক্রিম অফ দি সোসাইটি যদি চলে যায়, লেখাপড়া যদি এলোমেলো হয়ে যায়, তারপরে তো দাঁড়াবার লোক নেই। 2000 সাল পর্যন্ত দেখা যায় ব্যারেন পিরিয়ড, অনুর্বর একটা সময়, বন্যার সময়। সেই প্রজন্মের এখনো অসীম চ্যাটার্জি বেঁচে আছে, কমরেড কাকা, পুলিশের মানে মুখটা বেঁকে গেছে। কি ছাত্র জুয়েল প্রেসিডেন্সি, ব্যক্তিগতভাবে আমি চিন্তাম অসীম চ্যাটার্জিকে। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আচ্ছা, আপনার পড়াশোনা কোন সাবজেক্টে? ইংলিশ। আমি ইংলিশ। আচ্ছা, তো অনেক ভালো লাগলো স্যারের সাথে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম। তো এখন এটাই রাখছি, আর পরে কি কি ইতিহাস আছে সেই ছবিগুলো আমি অ্যাড করবো এখানে। তো স্যার কি কি ফটোগুলো বা পুরনো ইতিহাস কি কি পাওয়া যাবে? গোবিন্দজির ফটো তোমরা দেখালাম, হ্যাঁ পুরোনো মন্দিরের ফটো পাওয়া যাবে, হ্যাঁ নতুন মন্দিরের ফটো পাওয়া যাবে, গেটটার ফটো পাওয়া যাবে, হ্যাঁ এগুলো আমি তোমাকে দিতে পারবো। হ্যাঁ আর তোমার সত্যঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছবি দিতে পারবো, হ্যাঁ অনুরঞ্জন বন্দ্যোপাধ্যায় যেমন বাড়িতে এসেছেন তার ছবি দিতে পারবো, যদুবট্ট মঞ্চে আমি যে যাত্রার উদ্বোধন করছি প্রদীপ জ্বালিয়ে সেই ছবি দিতে পারবো, আমার বিভিন্ন যাত্রার অভিনয় কাটিং দিতে পারবো, ছবি আছে। তো এরপরে আমরা এখানে রাজবাড়ির ভেতরটা ঘুরে দেখছি। তো এই যে পেছনে একটা আটচালা আছে, আর এই যে এই গাছটার নাম হচ্ছে নাগেশ্বর গাছ। তো এটা এখানেই স্যার বললেন যে এখানে এটা আছে, এটা ছাড়া এখানে কোথাও নেই। আর এটা ছাড়াও এখানে একটা মন্দির আছে, ওই মন্দিরটাও দেখাচ্ছি। এই যে পেছনে এই মন্দিরটা আছে, এই মন্দিরটার উপরে উঠে দেখি কি আছে এখানে। আজকের অভিজ্ঞতা কিন্তু দারুণ, স্যারের সাথে স্যার মানে একদম নলেজের দিক থেকে সমুদ্র যাকে বলা যায়। আর এখানে এই মন্দিরটা আছে, দেখা যাক ঠাকুর কি আছেন। এই যে এখানে ঠাকুর আছেন, এখানে ঠাকুর আছেন, কাঠের একটা মন্দির, তার ভিতরে ঠাকুর রাখা আছেন। আমরা এখন যেখানটাতে আছি সেটা হচ্ছে পুরনো রাজবাড়ি। এটা অবশ্য পুরো মানে জীর্ণ অবস্থাতেই আছে। আর এই দিকটাতে এই যে একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা আছে। আর এদিকে আর বিশেষ কিছুই নাই, সেই পুরোনো যুগে যেরকম হয় আর কি সেরকম। উনি যেটা বললেন যে সেই তেঁতুল গাছ দিয়ে পুড়াইয়ে ইঁটগুলো তৈরি হয়েছে, এই যে সরু সরু ইঁট, এই জিনিসটা আছে। আর এই সাইডে এগুলো ভাঙিয়ে গেছে, এইখানে ছিল। আর এই সাইডে এইটা আছে, এগুলো এখন ভাঙিয়ে গেছে সব। এই হচ্ছে পুরোনো রাজবাড়ি যেটা ছিল। তো এটাই। তো আজকের অভিজ্ঞতাটা কিন্তু দারুণ, ওনার কাছে অনেক কিছুই জানা গেল অবশ্য। কিন্তু যেটা ব্যাপারটা হচ্ছে, এইটা হচ্ছে ইউরোপ। এটা যদি ইউরোপে হতো তাহলে এরাই এটাকে প্রিজার্ভ করে একটা বিশাল ব্যাপার করে রাখতো, আর আমরা ইন্ডিয়াতে এটাকে এরকম করে রাখছি। কিছু বলার নাই, এইখানে আমাদের ইন্ডিয়ান ভারতবর্ষ মহান। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। এই যে পিছনে শিলাবতী নদী, এই যে পিছনে নদীটা আছে, এটা শিলাবতী নদীর তীরে আমরা দাঁড়াই আছি। তো এরপরে আজকে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক ফাইক করবে, আর পরে আবার ভিডিওতে দেখা হবে। আর পরের ভিডিওটাতে আরও কিছু ইন্টারভিউ আসবে। আর যদি তোমাদের ইন্টারভিউ দেখতে ভালো লাগে তাহলে এরকম অনেক ইন্টারভিউ আসবে, কারণ আমি এরকম বেশ কিছু মানুষের সাথে পরিচয় আছে যাদেরকে ইন্টারভিউতে আনা যাবে, আর যাদের কাছ থেকে অনেক কিছু জানাও যাবে। তাহলে জানাও এরকম ইন্টারভিউ তোমরা দেখতে চাও কিনা।